প্রাণেশা জানে তুই ইউএস যাচ্ছিস? ওর জানার কথা হয়েছে। ও এতটা পাগল কী করে হলো? ওকে কিভাবে সামলাবি? গতকালও তোর কথা জিজ্ঞেস করে কাঁদছিল। আমার মাথা কাজ করছে না। শি ইজ টু ইয়ং ইয়ার। এতটুকু মেয়ে এতটা আপসেট কী করে হলো? সব দোষ তোর। বাচ্চা বুড়ি সবাইকে পাগল বানাচ্ছিস নিজে চার্মে। বিয়ে কর তাড়াতাড়ি প্লিজ। আর কাউকে দিওয়ানা বানানোর প্রয়োজন নেই। রাফসানের কথায় পিছু ঘুরে তাকালো জায়ান। এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে তারা। অ্যাসিস্ট্যান্ট কৈলাস তাদের হতে সামনে সামান্য একটা ব্যাগ ক্যারি করছে স্যারের। পাশে আরো দুজন অফিস স্টাফ, যাদেরকে জায়ান খানজাদার বডিগার্ড বলেই মনে হচ্ছে, যেন কোনো সুপারস্টার যাচ্ছে। অবশ্য সম্পূর্ণ কালোতে মোড়ানো সৌষ্ঠদেহের মানবকে দেখতে কোনো বলিউড তারকার মতোই লাগছে। সেট করা স্টাইলিশ চুলগুলোর সাথে গৌড়বর্ণের ত্বকে নীলাভ নয়নযুগল বড্ড আকর্ষণীয়। তার আকর্ষণীয় ড্রেসিং কোড সবকিছুই নজর কাড়া। হাজারো রমণীর মনে ঝড় তোলা সে মানব হাঁটার গতি মন্থর করে নির্লিপ্ত চাইল রাফসানের দিকে। রাফসান ওর সাথে গতির তাল মিলিয়ে আবারও শুধালো, আজ দুপুরে ওর বাবার কাছে চলে গেছে মেয়েটা। আমাদের কাছ থেকে বিদায় নিয়েই যাওয়ার সময় দু চোখে পানি দেখেছি। হয়তো তোর জন্য মন খারাপ কিছু বলতো। তানিশাকে দেখে কিছু বলনি মেবি। ওর সিচুয়েশন দেখে আমার মাথা হ্যাং করছে ভাই। তুই প্লিজ নিজের লাইফে সেটেল হয়ে যা দ্রুত। ওর পাগলামো বাড়তে দেওয়ার আগেই সমস্ত অপশন ক্লোজ করে দে। ও বাঁচবে তাহলে? নির্লিপ্তে শুধালো অনুভূত শূন্য মানব। রাফসান কণ্ঠে আত্মবিশ্বাস ঢেলে বলল, অবশ্যই বাঁচবে, একটু কষ্ট পাবে, এরপর সব ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক এগুলো সব ওর ফ্যান্টাসি, সময়ের তালে তালে হারিয়ে যাবে। ডিড ইউ নো ওয়াই শি অ্যাটেম্পট সুইসাইড? রাফসান আশ্চর্য হয়ে শুধালো, ও তো সুসাইড অ্যাটেম্প্ট করেনি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নো, শি লাইড। ইট ওয়াজ অ্যান ফুল প্রুফ প্ল্যান। রাফসানের আশ্চর্যে চোয়াল ঝুলে যাবার জোগাড়। হাঁটতে গিয়ে হোঁচট খেতে খেতে নিজেকে বাঁচিয়ে জিজ্ঞেস করলো, ডোন্ট টেল মি ও সেদিন তোর আর মোহকের বিয়ের কথা শুনে এরকম করেছে? রাফসানের দিকে তাকিয়ে অধর বাঁকিয়ে কপটতার সহিত হাসল দুর্বেদ্য মানব। রাফসানের মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে মনে হলো তার। এটা সত্যি হলে তো মেয়েটা আসলেই বাঁচবে না। এদিকে জায়ান যে মানুষ, জীবনেও তো মানবে না মেয়েটাকে। কি হবে মেয়েটার? সে হাঁসফাঁস করে বলল, ভাই, ওকে কি করবে তুই? মেয়েটা এত ইম্যাচিওর। ওকে কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব জান? তুই বন্ধুর শীতল চাহনি দেখে থেমে গেল রাফসান। নিশ্চয়ই পছন্দ করেনি তার কথা। অবশ্য না করারই কথা। যে সম্পর্কে আকাশ পাতাল তফাৎ তা কি করে সম্ভব, তাও জায়ানের নামের ব্যক্তির সাথে। দেখতে দেখতে এয়ারপোর্টের ভিআইপি লঞ্চের দিকে ধাবিত হলো জায়ানের সুশৃঙ্খল দাম্ভিক কদম। রাফসান তখনও তার পেছনে হাঁটছে। জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পার্সোনাল প্রাইভেট জেট অপেক্ষা করছে জায়ানের জন্য। উদ্দেশ্য আরেকটু এগিয়ে যাওয়া জায়ানকে। কিন্তু জায়ানের সেই নীরব শীতল চাহনির পর সে নতুন করে ওই বিষয়ে কথা বাড়ানোর সাহস পায়নি। কিন্তু কিছুক্ষণের জন্য থমকে গেল রাফসানের চঞ্চল দৃষ্টি। ভিআইপি লঞ্চের প্রবেশদ্বারের ঠিক কয়েক গজ দূরে ডিপার্চার কোণের এক কোণে একটা মেটালিক চেয়ারে বসে আছে প্রাণেশা, সাথে আফরোজা সহ একজন ভিনদেশী মধ্যবয়সী পুরুষ। রাফসান হুট করে দাঁড়িয়ে পড়ার আভাসে জায়ানও থেমে গিয়ে ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইল। মুহূর্তে অভিনব কায়দায় গুটিয়ে আসলো কপাল। সঙ্গে সঙ্গে পুরুষালী চিবুক কঠিন হলো, শীতল হলো দৃষ্টি। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? আফরোজাকে দেখা গেল প্রচন্ড রেগে এটা সেটা বলছে মেয়েটাকে, আর তাতেই ফুফিয়ে উঠছে মেয়েটা। দাম্ভিক মানব ঠায় দাঁড়িয়ে রইল সেখানে, দৃষ্টির সাথে কদমেরও কোনো নড়চড় নেই, অটল। রাফসান ততক্ষণে এগিয়ে গিয়েছে সেখানে, অনাকাঙ্ক্ষিত দেখায় আশ্চর্যের শিওর এসে। নিকটে যেতে যেতে শুনল আফরোজা চাপা স্বরে মেয়েকে ধমকে বলছে, বড্ড বাড়াবাড়ি করছো না? অতিরিক্ত জেদ কিছুতেই ভালো না। তোমাকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠিয়েছি, তার মানে এই না যে তোমাদের সকল অযৌক্তিক জেদও মেনে নিব। বেয়াদব কোথাকার ফ্রাডিক্স! দেখুন অন্য কোনো ফ্লাইট আছে কি না আমেরিকার জন্য। ওকে যেতেই হবে ওখানে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। প্রাণেশা মায়ের রূঢ়মূর্তিতে বসে বসে কাঁদছে। এত রাগ তার মাম্মার কখনো দেখেনি। আজকে কেন এমন করছে? রাফসান এগিয়ে যেতেই আফরোজার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার ডক্টর আফরোজা? পানেশার ফ্লাইট মিস হয়েছে? মেয়েটা কাছে কেন? অনাকাঙ্ক্ষিতভাবে রাফসানের আগমনে কিছুটা হকচকিত হলো আফরোজা।
তবুও নারাজি হটল না মুখশ্রী হতে। প্রশ্নের প্রত্যুত্তরে মেয়েকে ভর্ৎসনা করে বলল, মেয়ে জেদ ধরেছে, সে কিছুতেই যাবে না। ওর পাপার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফ্রেডরিক্স আমেরিকার কমার্শিয়াল ফ্লাইটের বিজনেস ক্লাসের টিকিট কেটে বোর্ডিং করেছিল, কিন্তু সিটে বসার পর দেখছে ওর পাশের প্যাসেঞ্জার একজন অপরিচিত যুবক। ও তাতে কিছুতেই যাবে না। কোনো পরপুরুষের পাশে বসে অত লম্বা জার্নি সে করবে না। এয়ারলাইন্স স্টাফদের সাথে চরম জেদ ধরেছে সিট চেঞ্জ করার জন্য, কিন্তু ফ্লাইট পুরোপুরি ফুল থাকায় তারা অপারগতা জানায়। এটা কি কোনো মামার বাড়ির আবদার যে বললেই হলো? ও জেদ ধরে মাঝপথেই ফ্লাইট থেকে নেমে গেছে। এখন বলুন তো ওর সাথে কি করা উচিত? আফরোজার কথায় কিংকর্তব্য বিমূঢ় রাফসান একবার অদূরে দাঁড়িয়ে থাকা জায়ানের দিকে তাকালো, তো ক্রন্দনরত কিশোরীর দিকে তাকালো। এই বাচ্চাটা আসলেই পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সে আফরোজাকে শান্ত হতে বলে প্রাণেশের উদ্দেশ্যে বলল, এরকম জেদ কেউ করে মামুনি? প্যাসেঞ্জার সিটে যে কেউ বসতে পারে, তাতে এত ওয়েট করা ঠিক নয়। দেখলে ফ্লাইট মিস হয়ে গেল। প্রাণেশা কান্না থামালো, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। সে জায়ান ব্যতীত কোনো ছেলেকে তার পাশে বসতে দেবে না। সেটা কিছুতেই মানবে না। এমনিতেও সে যেতে চায় না জায়ানকে ছেড়ে কোথাও। ফ্লাইট মিস হয়েছে, এটাও একটা শান্তি, কিন্তু মাম্মামের ব্যবহারে খুব কষ্ট পেয়েছে আজ। তাকে এত দূরে কেন পাঠিয়ে দিতে চাচ্ছে? আফরোজা নিজের রাগকে দমিয়ে জিজ্ঞেস করলো রাফসানকে, আপনি কি করেছেন এখানে ডক্টর রাফসান? কাউকে রিসিভ করবেন? রাফসান ছদ্ম হেসে জানালো, ডক্টর জায়ানের সাথে এসেছিলাম। ডক্টর জায়ান? হ্যাঁ, জায়ানও আসলে কিছু বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে আমেরিকা যাচ্ছে। ওকে ড্রপ করতে এসেছিলাম সাথে। প্রাণেশা কান্না বলে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল। যার জন্য এত কেটে কেটে থেকে যেতে চাইছে সেই নাকি চলে যাচ্ছে। আফরোজা জিজ্ঞেস করলো, কিন্তু ফ্লাইট তো টেক অফ করে গেছে, উনি কিভাবে? ওর প্রাইভেট জেট আছে। আফরোজা থেমে গেল। অভাবনীয় কিছু নয়, ওদের থেকে অনেক অনেক উপরে ডক্টর খানজাদা। তার কাছে তারা তো মামুলি কিছুই। সে আবার মেয়ের দিকে তাকিয়ে বলল, পাপাকে গিয়ে বইল তোমার জন্য জেট কিনে দিতে। সেটা তো মরদ নেই, আবার আসছে কোন ছেলের সাথে সিট শেয়ার করব না, পাজি মেয়ে। প্রাণেশা মনে মনে নির্লজ্জ হেসে আওড়ালো, পাপার নেই তো কি হয়েছে, হবু জামাইয়ের তো আছে, এটাই চলবে। পরপর দু চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জায়ানকে দেখার উদ্দেশ্যে। অনেকটা দূরে লোকটাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটার ছোট্ট হৃদয়টা একটু ধাক্কা খালো। আগাগোড়া সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি যেন। এত হ্যান্ডসাম কেন এই লোক? প্রাণেশার কান্না পেল। তার এই লোককে চাই। এর মধ্যে কি মনে করে রাফসান বলে বসলো, তোমাদের সমস্যা না হলে জায়ানকে লিফট দিতে বলবো। আফরোজা কিছুক্ষণ আশ্চর্য হয়ে রইলেন। এটা কিভাবে সম্ভব? তিনি বারণ করে দিতে গিয়েও মেয়ের দিকে শঙ্কায় তাকিয়ে সায় জানিয়ে বললেন, স্যার কিছু মনে করলে? কি বলছো? ও কেন কোনো কিছু মনে করবে? দাঁড়াও, আমি কথা বলে আসছি। প্রাণেশা যেন মেঘ না চাইতেও জল পেল। তার উচ্ছ্বাস কে দেখে, তবুও নিজেকে দমিয়ে রাখলো। পাছে মাম্মাম সন্দেহ করে যদি। সে ছদ্ম মন খারাপ নিয়ে দাঁড়িয়ে রইল। রাফসান দণ্ডায়মান মানবের দিকে এগিয়ে জানালো, মুহূর্তের মতো দাঁড়িয়ে না থেকে এই পাগল মেয়েকে লিফট দে। পাশের প্যাসেঞ্জার সিটে কোনো ছেলে বসে আছে নাকি? তাই ফ্লাইট থেকে নেমে গিয়েছে। এই মেয়ে তো পুরো পাগল। ও তো আমেরিকায় যাচ্ছে। তোর দিওয়ানে নিয়ে যা সাথে করে। রাফসানের কথার ঢং দেখে জায়ানের বিরক্তির মাত্রা বাড়তে থাকলো। হুহা কিছু না বলেই মুখের চিরচেনা গাম্ভীর্য টেনে রেখে তার অ্যাসিস্ট্যান্ট সহ বাকি দুজন এমপ্লয়িদের দিকে তাকিয়ে আদেশ করলো। আমাদের জেটের কি অবস্থা? অ্যাসিস্ট্যান্ট সাহেব ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার আমাদের নিজস্ব স্যার আমাদের নিজস্ব জেটটি রানওয়ে 3-তে একদম রেডি। টেক অফের সব পারমিশন আর ক্লিয়ারেন্স আধা ঘন্টা আগেই চলে এসছে। আপনি অর্ডার করলেই ওটা রানওয়েতে পুশব্যাক করব। জায়ান নির্লিপ্তে তার দামি ঘড়িটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আদেশ ছুড়ল। আমাদের লঞ্চের স্পেশাল সিকিউরিটিকে বলো ডিপার্চার হল থেকে মেয়েটাকে নিয়ে এসে সরাসরি আমার প্রাইভেট জেটে তুলতে। করা জোর জুলুম নয়, স্রেফ বলবে ডক্টর জায়ান খানজাদা ওকে ডাকছেন। বাকিটা আমি নিজে দেখছি। পরপর রাফসানের দিকে হিমশীতল স্বরে আওড়ালো। ও কাঁদছিল কেন? রাফসান দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে দেখল তার বন্ধুর এই ডমিনেটিং ভয়ঙ্কর রূপ। এত সহজে মেনে নিল, আবার কাঁদছিল কেন তাও জিজ্ঞেস করছে। কি চলছে ওর মাথায়?
সে তখনও কাচের ওপারে ওই কাঁদতে থাকা 16 বছরের কিশোরীর দিকে জায়ানের অপ্রতিভ দৃষ্টি লক্ষ্য করল। কেমন ভিন্ন চাহনি। আফরোজা মেয়েকে পাঠিয়ে দিল সিকিউরিটিদের সাথে। মনে স্বস্তি মিলেছে ভারী। যার তার সাথে তার যাচ্ছে না। ডক্টর জায়ান যে দায়িত্বশীল একজন মানুষ, তাকে নিঃসন্দেহে ভরসা করা যায়। কিন্তু মেয়ে ইদানিং কার জন্য পাগলামো করছে তা ভাবতে ভাবতেই চিন্তা করলো তোকে গিয়ে জিজ্ঞেস করবে। মেয়েটা নিশ্চয়ই জানবে। নির্বোধ তিনি যার আশঙ্কা করে মেয়েকে দূরে পাঠিয়ে দিচ্ছেন, আদৌ জানেন না আশঙ্কা স্বয়ং মেয়েকে নিয়ে যাচ্ছে। প্রাণেশার বোকা মাম্মাম। প্রাণেশা যেতে যেতে রাফসানকে সখানেক ধন্যবাদ জানালো। জেটে উঠে জায়ানকে দেখে শক্ত ঢোক দিল। কোথায় বসবে ভাবতে ভাবতে অ্যাসিস্ট্যান্ট কৈলাস সাহেব জায়ানের পিছনের সম্পূর্ণ খালি সিটটা দেখিয়ে বললেন, ওখানে বসো মামুনি, ওই যে ওখানে। আমি একা একা বসে যেতে পারবো না। আমি একা একা বসে যেতে পারবো না তো আঙ্কেল। এই যে এখানেই বসছি ডক্টর জায়ানের সাথে। কৈলাস সাহেব ভারী অবাক হলেন। তাকে আঙ্কেল ডাকছেন তো স্যারকে নাম ধরে সম্বোধন করছেন। এই না সিটে বসা নিয়ে ঝগড়া করে প্লেন থেকে নেমে গেল। তিনি হতবুদ্ধির ন্যায় সব মেনে নিলেন স্যারের নীরবতায়। আগ বাড়িয়ে আর কিছুই বললেন না। প্রাণেশা বুকে একদলা থুথু ফেলে ভয় ডর সব দূর করে জায়ানের পাশের সিটে গিয়ে বসল। জায়ান বড্ড নির্লিপ্তে ম্যাকবুকে কি যেন করছে। কানে ইয়ারফোন গোজা, যেন প্রাণেশা নামক কিশোরীর উপস্থিতিতে সে সম্পূর্ণ বেখবর। প্রাণেশা গলা খাকড়ি দিল মৃদু। কোনো রেসপন্স পেল না। শীতল টেম্পারেচারের নিচেও মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম। অ্যাসিস্ট্যান্ট সাহেব আবার জিজ্ঞেস করলেন, অসুবিধা হচ্ছে মামুনি? গরম লাগছে বেশি? এসির পাওয়ার বাড়িয়ে দিব? প্রাণেশা বিড়বিড় করল, এ গরম সে গরম নয় আঙ্কেল, আশেপাশের মানুষের রূপের আগুনে উত্তাপ। জায়ান তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো। এতটুকু মেয়ে টিস করে কথা বলে? লিটল পারভার্ট। সে ঠোঁটের গায়ে কপট হাসি ঝুলিয়ে নিজেও সমানতালে চাপা স্বরে মেয়েটাকে জিজ্ঞেস করলো, এখন অসুস্থ হচ্ছে না কোনো ছেলে বসে বসে যেতে? সরি, আমি ওর আঙ্কেল ফিগার্ড, লাইক ইউর পাপা। প্রাণেশা চেতে গেল। চোখ মুখ কুচকে পাশ ফিরে জবাব দিল চাপা স্বরে, আপনি আমার জামাই টাইপ, মাই পার্সোনাল ড্যাডি জেকে। মেয়েটার দুঃসাহসিকতায় প্রৌঢ় অধরে আঙুল চালালো জায়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটাকে পরখ করে অধর বাঁকিয়ে হিসিসালো। ইউ ডিজার্ভ আ হার্ড পানিশমেন্ট। প্রাণেশা মুখ ভেঙে মিছে অসহায়ের ভান ধরে বলল, প্লিজ পানিশ মি ড্যাডি জেকে। বলেই মুখ ঘুরিয়ে নিল মেয়েটা। জায়ান তখনও তাকিয়ে মেয়েটার দিকে। অদ্ভুত দুচোখে ভিন্ন কোনো নেশা। সেভাবেই মেয়েটাকে থমকে চমকে একাকার করে দিতে আওড়ালো। You might be young, but your punishment won't be for children. So beware of that. ফের ঠোঁট কামড়ে জেটের ছোট্ট উইন্ডো হতে ক্ষুদ্র ভূখণ্ডকে দেখতে দেখতে স্বগদোক্তিতে বিড়বিড়ালো, You don't know how I punish a disobeying brat. Be careful when you ask for the punishment. প্রাণেশার সকল পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা সাক্ষাৎ করতে করতেই পুরো একদিন কাটিয়ে দিল মেয়েটা। আমেরিকা এসেছে আজ 2 দিন। এসে মাম্মামের সাথেও কথা হয়েছে, পাপার সাথে দেখা হয়েছে। কিন্তু পাপাকে খুব ব্যস্ত দেখেছে সে। লস অ্যাঞ্জেলেসে একটা ছোটখাটো ডুপ্লেক্স বাড়ি আছে তাদের, সেখানেই থাকে তারা। সে আসলে একজন নারী অ্যাটেন্ডেন্ট রাখা হয়, যে সবসময় তার খেয়াল রাখে। ইউর লেডিশিপ, লাঞ্চ তৈরি করা হয়েছে, খেতে আসুন। প্রাণেশা ঘুরে তাকালো ফ্রেঞ্চ উইন্ডোজের সামনে হতে। জানলার ওপরে লস অ্যাঞ্জেলেসের দুপুরের সোনালি রোদ আর ক্যালিফোর্নিয়ার সেই চির পরিচিত নীল আকাশ। বাইরের মৃদু হাওয়া জানলার হালকা সাদা পর্দাগুলো অল্প অল্প দুলছে। লস অ্যাঞ্জেলেসে এই মনোরম, শান্ত আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা মেয়েটার মনের ভেতরের মেঘগুলোকে একটুখানি হলেও হালকা করে দিল মনে হলো। অ্যাটেন্ডেন্ট সোফিয়া আবার বলে উঠল, স্যার বলেছে সবসময় আপনার সাথে থাকতে, আপনার খেয়াল রাখতে। খাবার নিয়ে একদম অনিয়ম করা যাবে না, ইয়াং লেডি। 2 দিন ধরে একই কথা শুনে মেয়েটার কান পচে যাচ্ছে প্রায়। সে দীর্ঘশ্বাস ফেলে সোফিয়ার সাথে সিঁড়ি ডেঙিয়ে লিভিং রুমের ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। কিন্তু লস অ্যাঞ্জেলেসের এই উজ্জ্বল রোদ্দুর আর মনোরম বাতাস কোনো কিছুই তার মন থেকে সেই একটি মানুষের গম্ভীর চেহারা মুছে দিতে পারছে না। আসার সময় লোকটার হিমশীতল গম্ভীর চাহনি, নীলাভ দুচোখের গাঢ় দৃষ্টি, সবকিছুই প্রাণেশার পুরো অস্তিত্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মুখে কিছু না বলেও
যে কারো অন্তঃস্থলে একটা ঝড় তোলা যায়, সেটা সে এই লোকটাকে না দেখলে কিছুতেই বুঝতে পারতো না। ইদানিং খুব করে খেয়াল করেছে, মানুষটার সামনে গেলে কেমন একটা অদ্ভুত অনড় দৃষ্টিতে লোকটা ছেয়ে নেয় তার নাজুক সত্তাকে। চোখের চাহনিতে কাঁপিয়ে তোলে সম্পূর্ণ অস্তিত্ব। হাজার বারণের পরেও লোকটার পুরুষালী কণ্ঠে কেন যেন অদৃশ্য এক আশকারা মেলে তার কিশোরী অনুভূতিতে। এটা শুধুই তার মনের ভুল, নাকি ভিন্ন কিছু আছে এতে? জেঠুতে নেমে চলে আসার পথে অদ্ভুতভাবে তার পাপার অ্যাসিস্ট্যান্ট ফেডরিক্সকে কৈলাস আঙ্কেল সহ ওই লোকটার সাথে খুব বিনয়ের সাথে কথা বলতে দেখেছে। কি যেন বলছিল খুব নিম্ন স্বরে, অনুরোধ করে। সে বোঝেনি অত কিছু, কেবল অভিমান নিয়ে তাকিয়েছিল পাষণ্ড লোকটার দিকে। চলন্ত জেটে দয়ামায়াহীন লোকটাকে একবার জিজ্ঞেস করেছিল, আপনি কেন যাচ্ছেন ইউএস? কোথায় থাকবেন সেখানে? আমাদের কি আর দেখা হবে না? আমি আপনার সাথে দেখা করতে চাই, প্লিজ। লোকটা কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে জবাব ছুড়েছিল, নো, স্টে ইন ইউর লিমিটস। ব্যাস, আর কোনো কথা আর কোনো বাক্য বিনিময় হয়নি তাদের। এতক্ষণের জার্নিতে ঘুমিয়ে কাটিয়ে এসেছিল বাকিটা পথে। জেট ল্যান্ড করার পর লোকটাকে পাশে দেখেনি আসছে, কারণ অদ্ভুতভাবে লোকটা সরে গেল সামনে হতে। কেবল গাড়িতে ওঠার সময় তাদের কথোপকথনগুলো অল্প বিস্তর কান এসেছে। আবারও এক দীর্ঘশ্বাস ফেলে প্রাণেশা খেতে আরম্ভ করলো। খাওয়া শেষে হুট করেই তার পাপাকে কল করে জিজ্ঞেস করলো, পাপা, আমি তোমার কাছে যেতে চাই রাইট নাও। এটা কি পসিবল? প্রীতম নেওয়াজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ভাবলেন, আজও ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ওনারের সাথে। জেকে গ্রুপের হেড মিস্টার দায়ান খানজাদা আসবেন কিছুক্ষণের মধ্যেই। ফেডরিক্সের থেকে শুনেছে মেয়েটাও নাকি আসার সময় ওনার সাথে এসেছেন। চিন্তা করলো আসার পর মেয়েকে নিয়ে বের হননি, তাই মেয়ের আবদার ফেলতে মন চাইল না। বলল, Possible better, but you have to be good girl, okay? আজ ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। প্রাণেশা মিষ্টি হেসে সম্মতি জানিয়ে রেডি হতে চলে গেল। একা একা বোরিং লাগছিল তার। অফিসে থেকে যদি একটু ভালো লাগে। আমেরিকা এসে প্রাণেশার ড্রেস আপের কিঞ্চিত পরিবর্তন ঘটেনি। আগে সবসময় টি শার্ট জিন্স পরলেও এখন কাবার চলে সেগুলোর অস্তিত্ব মেলা ভার। মেয়েটা আবারও নিজেকে সাদা কুর্তিতে জড়িয়ে উপস্থিত হলো আলিশান এক অফিসের সামনে। এখানে 12 ফ্লোরে তার পাপার অফিস। আগেও এসেছিল বার কয়েকবার। ড্রাইভার এসে নামিয়ে দিয়ে যেতেই তাকে নিতে একজন চেনা পরিচিত স্টাফকে দেখলো প্রাণেশা। তার বাবার অফিসে কর্মরত ম্যানেজার আরিয়ান। তার সাথে কিছু বাক্য বিনিময় করতে করতে উপরে উঠে গেল। যেতে যেতে কিছু নতুন পুরনো স্টাফের সাথে দেখা হলো তার। তার বাবার কোম্পানির প্রিন্সেস চয়েসের প্রিন্সেসের মতোই ট্রিট করে সকলে তাকে। তার উপর মেয়েটা আহ্লাদের পাগল, পুতুল একটা, তাই অনায়াসেই যে কারোর নজর কাটতে সক্ষম। প্রাণেশা তার পাপার অফিস রুমের কাছে যেতে যেতে আরিয়ানের কাছ থেকে শুনল তার পাপার কোম্পানিতে অনেক বড় ক্রাইসিস চলছে। নতুন এক লাক্সারি কন্ডোমিনিয়াম প্রজেক্টে তাদের কোম্পানির প্রায় সবটুকু ক্যাশ লিকুইডিটি আর ফান্ড ইনভেস্ট করা হয়ে গেছে, কিন্তু মাঝপথে হুট করে ইন্টারন্যাশনাল ব্যাংক আমাদের বড় কর্পোরেট লোনটা হোল্ড করে দিয়েছে। প্রজেক্টের কাজ পুরোপুরি বন্ধ। প্রতিদিন এই লস অ্যাঞ্জেলেসের মাটিতে লাখ লাখ ডলারের লোকসান গুনতে হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে যদি কোনো বড় ইনভেস্টর তাদের এই ডুবন্ত জাহাজকে বেল আউট বা বিশাল ফান্ডিং দিয়ে না বাঁচায়, তবে প্রিন্সেস চয়েস পুরোপুরি ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে যাবে। স্যার, রাস্তায় বসে যাবেন। প্রাণেশা আশ্চর্য হয়ে ভীত হলো খানিক। এই কারণেই তার পাপাকে এতটা চিন্তিত ও ব্যস্ত দেখছে সে। মেয়েটা মুখ ফুটে শুধালো, এখন উপায়? আরিয়ান যেতে যেতে আশ্বস্ত স্বরে জানালো, স্যার, এই দেশের শীর্ষ বিলিয়ন ডলারের গ্লোবাল জয়েন্ট কোম্পানি জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাছে অফিসিয়াল ইনভেস্টমেন্ট ও বেল আউট ফান্ডের জন্য সর্বোচ্চ রিকোয়েস্ট লেটার পাঠিয়েছেন। জেকে গ্রুপের পিএর পেছনে স্যার দিনের পর দিন ঘুরছেন শুধু ওনাদের বসের সাথে একটা মিটিংয়ের জন্য। ওনাদের ইনভেস্টমেন্ট আর গ্রিন সিগন্যাল ছাড়া এই ক্রাইসিস থেকে আমাদের বের হওয়া অসম্ভব ছিল। প্রাণেশা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। নামটা বড্ড চেনা পরিচিত মনে হলো তার। আশ্চর্য হয়ে শুধালো, এই জেকে কোম্পানির অনার কে? কোনো বাংলাদেশি কি? অবশ্যই মিস্টার জায়ান খানজাদা। পরিবার সূত্রে এই বিলিয়ন ডলার কোম্পানি ওনার সে। ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আজ আমাদের জন্য আসছেন উনি এখানে। প্রাণেশা মনে মনে শক্ত ঢোক চাপল। বুঝলো তার পাপা তাহলে তার জেকের সাথে মিটিংয়ের কথাই বলেছে ফোনে। অনাকাঙ্ক্ষিত সকল তথ্যগুলোতে মেয়েটা হতবুদ্ধ হয়ে রইল কিছুক্ষণ। তার বাবার কেবিনে গেল কোনো রকম। চোয়াল ঝুড়ে আছে এক প্রকার। বিশাল ঝটকায়
মিস্টার প্রীতম মেয়েকে দেখেই হাসি মুখে মেয়েকে কাছে টেনে নিয়ে শুধালো, আসতে কোনো অসুবিধা হয়নি তো প্রিন্সেস? হয়নি। আগে তুমি বলো, কোম্পানিতে এত সব ক্রাইসিস চলছে আর তুমি একটুও জানালে না আমাদের? অভিমানী হয়ে পাপাকে জিজ্ঞেস করলো মেয়েটা। প্রীতম নেওয়াজ আরিয়ানের দিকে তাকালেন কটমট চোখে, শাসালেন কেন মেয়েকে এসব জানিয়েছে তাই, বোঝালেন, এখন সব ঠিক হয়ে যাবে প্রিন্সেস, তুমি টেনশন করো না। একটা বড় কোম্পানি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই কোম্পানি কি জেকে কোম্পানি? ইয়েস প্রিন্সেস, ইউ নো দ্য ওনার। তুমি যার সাথে এসেছিলে তিনি মিস্টার খানজাদা। প্রাণেশার হিচকে ওঠার জোগাড়। পাপার মুখে জেকেকে নিয়ে এত শ্রদ্ধাবোধ দেখে মেয়েটা সত্যিই অস্বস্তিতে পড়ল। আবার একটা অভিমান জমলো জেকের প্রতি। তার মানে লোকটা আগেই জানতো সব, তবুও তাকে কিভাবে রিজেক্ট করে দিল দেখা করার কথা বলে। ফুলগাল ফুলে আরো ঢোল হলো মেয়েটার। এর মধ্যে একজন স্টাফ এসে জানালো মিস্টার জেকে তার দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে উপস্থিত হয়েছে। প্রীতম সাহেব ব্যস্ত ভঙ্গিতে আরিয়ানকে নিয়ে বের হয়ে গেল। আধুনিক স্বচ্ছ কাচের দেয়ালের ওপরে প্রাণেশা দেখল একজন সৌবিষ্ট অবয়বের কালো স্যুট জড়ানো দুর্বৃত্ত মানব দাম্ভিক কদমে এগিয়ে আসছে। মেয়েটা স্থির চোখে দেখে গেল, দৃষ্টি চমকে থমকে একাকার হলো ষোড়শীর। স্যুটে জায়ানকে আজ প্রথমবার সামনাসামনি দেখা তার, এটি তার নিঃশ্বাস আটকে আসার জোগাড়। এসির হাই টেম্পারেচারের নিচ থেকেও প্রাণেশা উষ্ণতা অনুভব করলো চারিদিকে। দরদর করে ঘেমে উঠতে চাইল তার নাজুক তরু। অফিসে উপস্থিত প্রত্যেকটা স্টাফ তাকে কুর্নিশ জানাচ্ছে সম্মানার্থে। লোকটার বিন্দু পরিমাণ ধ্যান নেই সেদিকে। সে অবিচল ভঙ্গিতে গম্ভীর মুখে প্রীতম সাহেবের সাথে হুহা করতে করতে প্রাণেশার সামনে দিয়ে মিটিং রুমের দিকে এগিয়ে গেল। দেয়ালের এপাশে অবচেতন কানে প্রাণেশা বার্তিক শুনল তার বাবা লোকটাকে স্যার স্যার বলে ডাকছে। শেষ, প্রাণেশার এবার মাঠে মারা যাওয়ার জোগাড়। প্রাণেশা 2 ঘন্টা যাবত তার বাবার অফিসে বসে কাটালো। অ্যাকচুয়ালি বসে না, পাইচারি করে, ঘুরঘুর করে। মিটিং রুমের সামনে গিয়েছে না হয় 8 বার। স্থিরতা নেই তার চলনে বলনে ধরনে। অস্থির মেয়েটা অবাক বিস্ময় নিয়ে হতবুদ্ধ। যে কে এখানে কিভাবে সম্ভব? সব জায়গায় লোকটার কর্তৃত্ব ফলাতে হবে কেন? খুব দুশ্চিন্তার মধ্যে 1 কাপ কফি হাতে ভেতরে আসলো একজন আধুনিক অফিস রমণী। প্রাণেশা তা হাতে নিয়ে আবারও পাইচারি শুরু করলো। লোকটার সাথে দেখা করতে চায় সে। সব জেনেও তাকে অন্ধকারে রাখার মানে কি? তাকে জানালেও তো হতো। সে কত খুশি হতো লোকটা জানে। মেয়েটা কফি সমেত আবারও মিটিং রুমের দিকে ঝুঁকে উকি দিতেই দুর্ভাগ্যবশত গরম কফি বুকের কাছটায় এসে ছিটকে পড়ল। পেলাপ্তকে ধোয়া ওঠা কফির ছোঁয়ায় চেঁচিয়ে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ সেই বিদেশি রমণী ছুটে এলো অফিস রুমের ভেতরে। প্রাণেশা ছটফট করছে। মেয়েটার সাদা পোশাক নষ্ট হয়ে গেছে। অফিসের মেয়েটি সঙ্গে সঙ্গে অফিস রুমের লাগোয়া রুমের ওয়াশরুমে নিয়ে গেল। কিছুক্ষণ হায় আফসোস করল। বুকের কাছটায় লাল হয়ে উঠেছে। পানির ছিটা দিতেই সম্পূর্ণ ড্রেস পুরোপুরি ভিজে একাকার। কুর্তির উপরের কোটি অংশটা খুলে ফেলতে বলল। তারপর মেয়েটা ওকে সেখানে রেখে এক্সট্রা ড্রেসের জন্য বেরিয়ে গেল। মেয়েটা যেতেই প্রাণেশা কোটি খুলে বুকের কাছটায় পানি দিতে থাকলো। বেশ লাল হয়ে গিয়েছে বুকের কাছটায়। অনেকটা উন্মুক্ত হয়, বেশ ভালোভাবে দেখাচ্ছে দাগটা। জ্বলন্ত অনুভূতিতে চোখমুখ কুচকে আছে ষোড়শীর। নাকমুখ লাল হয়ে উঠেছে। স্লিভলেস ইনারে বড্ড অস্বস্তি হলো। সাদা কুর্তি ছাপিয়ে কালো ইনার স্পষ্ট ভেসে উঠেছে ভেজাভাবে। মেয়েটা আসতে বড্ড দেরি করছে ভেবে অস্থির মেয়েটা তার পাপার কাছে আসার আগেই নিজের বেশভূষা পরিবর্তন করতে চায়। সে ছোট নয় এখন আর। এহেন অবস্থায় মুখোমুখি হতে চায় না সে। অফিস রুমের চেয়ারের উপরে তার পাপার একটা কোট দেখেছিল বোধহয়। ব্যাপারটা মনে পড়তেই মেয়েটা ওয়াশরুম থেকে বের হলো সাবধানী কদমে। এদিক সেদিক না তাকিয়েই দরজা খুলে এক ছুটে ডেস্কের সামনের চেয়ারটার কাছে চলে আসলো। পরক্ষণেই চেঁচিয়ে উঠল চিকন স্বরে। নিজেকে আড়াল করতে কোথায় ছুটে যাবে ভাবতে ভাবতেই দাম্ভিক কদমে এগিয়ে এসেছে যন্ত্র মানবটা। মাথা ভনভন করতে থাকা প্রাণেশা এদিক সেদিক কোটটা খুঁজতে খুঁজতে শুনল লোকটার দাঁত কটমটানো কঠোর স্বর। Fucking shit. What are you wearing, little girl? কানের কাছে ফোনটা চাপা শক্ত মুঠোয়। দাঁতে দাঁত পিষে যাচ্ছে তীব্র ক্রোধে। টেবিলের উপর হতে তৎক্ষণাৎ যান্ত্রিক সুইচ অন করে কাচের দেয়ালের পর্দা টেনেছে। প্রাণেশ্বর গলার স্বর আটকে জবাব দিতে পারল না ভীত মেয়েটা। লোকটাকে এখানে কিছুতেই আশা করেনি সে।
মেয়েটা নিজেকে আড়াল করতে চাইলেও যে কোনো মূল্যে ছুটে আবার ওয়াশরুমে ফিরে যেতে যাবে তার আগেই সেই মেয়েটার গলার স্বর ভেসে আসলো। প্রাণিশা বিনা শব্দে মেয়েটার কাছ হতে ড্রেস নিতে ছুটন্ত কদমে ছুটে যেতে চাইল। জায়ান আটকালো বড্ড ক্রোধে। অনধিকার চর্চা করে চেপে ধরল ষোড়শীর সরু বাহু। পুরুষটা আঙুল ডেবে গেল বাহুতে। অনাকাঙ্ক্ষিত সব কর্মকাণ্ডে প্রাণেশার প্রাণ কুণ্ঠাগত। কি এক বিকিচিনি অবস্থা! মেয়েটা আড়ষ্ট ভীত চোখে জায়ানের দিকে তাকাতেই দেখল লোকটা চোয়াল শক্ত হয়ে উঠেছে। কটমট করছে পুরুষালী গ্রীভা। ফুলে উঠেছে চওড়া কাঁধ। দাঁতের সনে দাঁত পিষে ক্রোধান্বিত স্বরেই জিজ্ঞেস করল সে মানব। Where are you going? Crazy girl? কি পড়েছে এসব? প্রাণেশা অসহায় হলো বড্ড। চোখের কোলে অশ্রুর আভাস দেখা দিল। অনুরোধের সুরে বলল, আমার ড্রেস নিয়ে আসছে, আমায় প্লিজ ছাড়ুন। হাড্ডি ভেঙে যাবে আমার। লজ্জায় আপনার সামনে দ্বিতীয়বার আসতে পারবো না আমি। ড্রেসটা নিতে দিন প্লিজ। জায়ান মেয়েটার বিগলিত মুখটার দিকে তাকিয়ে অন্য কোথাও দৃষ্টি প্রথমবারের পর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা ভুলেও করল না। আদেশ ছুড়ল, In this way? তুমি কোথাও যাচ্ছ না। Never. আমার ড্রেস, উনি তো মেয়ে। So what? No one means no one. স্বাগতোক্তিতে আওড়িয়ে ক্রোধান্বিত মানব তৎক্ষণাৎ মেয়েটাকে নিজের গায়ের কোটে জড়িয়ে দিল। শিরশিরে দুকাধে ভারী মসৃণ কোটের অস্তিত্বে উষ্ণতা অনুভব করল কিছুটা মেয়েটা। দু চোখের পাপড়িতে জল জমেছে। চোখ ঝাপটিয়ে কোনো রকমে বলতে চাইল, আপনার জান আটকে দিল। ঘুরে তাকালো পিছনের মেয়েটার দিকে। মেয়েটা বড্ড আশ্চর্যে কিং কর্তব্য বিমূঢ়। অঘোষিতভাবেই অফিসের নতুন বস হিসেবে লোকটা দখলদারিত্ব জমিয়েছে মিস্টার খানজাদা। অনাকাঙ্ক্ষিতভাবে নতুন স্যারের সাথে মেয়েটার এহেন দৃশ্য খুব মুখরোচক কোনো গসিপে পরিণত হতে যাচ্ছে যেন। মেয়েটার ড্যাবড্যাবে দৃষ্টির পরিবর্তন ঘটল জায়নের তীক্ষ্ণ স্বরে। Leave this to me. And বাহির থেকে ভেতরে কাউকে আসতে নিষেধ করুন। It's an order. Leave. মেয়েটা তৎক্ষণাৎ দৃষ্টিতে লাগাম টেনে আনুগত্যে বেরিয়ে গেল। জায়ান প্রাণেশার হাতে শপিং ব্যাগটা দিয়ে নিয়ে গেল লাগোয়া কক্ষের দিকে। ড্রেস সহ ভেতরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়ে আদেশ ছুড়ল, Change it. Right now. বলেই নিজেই বাহির হতে দরজা টেনে দিল। প্রগাঢ় তপ্ত শ্বাস টেনে আবারও সেই আগেরকার ফ্রেঞ্চ উইন্ডোজের সামনে দাঁড়ালো। মিটিং শেষে মাত্রই এখানে এসেছে মিস্টার প্রীতমের সাথে। তিনি বের হওয়াতে সে এসে দাঁড়িয়েছিল এই পাশটায়, যেখান হতে লস এঞ্জেলেসকে ভিন্ন রূপে দেখা যায়। চোখের দৃষ্টিতে সামনের দৃশ্য ভাসলেও মনের দৃষ্টিতে মেয়েটার অর্থ অনাবৃত কিশোরী অবয়ব ভাসছে। দু চোখ বুঝে আসে মানবের। প্রচণ্ড রাগে নাকি অনাকাঙ্ক্ষিত কিছু ভুলতে তা বোঝা গেল না। সরু ফিতের অনাবৃত কাঁধে কোট জড়িয়ে দিতে দিতে মেয়েটার হাড্ডিসার কাঁধে একটা দৃশ্যমান তিল দেখেছিল। নারীসুলভ বুকের কাছটায় লালচে ক্ষতচিহ্ন দেখেছিল। চোখে ভাসতে থাকলো তা। বারবার অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট চোখের সামনে হতে হাঁটাতে চেয়েও ব্যর্থ হলে নিজের উদ্দেশ্যে নিজেই বলে উঠল, Fucking shit, Zion. It's just a mole. A child. How could you behave like that? Think her as your patient. Nothing else. Nothing. তিক্তবিরক্ত শ্বাস ফেলে মোবাইল বের করে কল করলো কারো নম্বরে। প্রাণেশা বড্ড অস্বস্তি নিয়ে বের হলো ড্রেস চেঞ্জ করে। মেয়েটা কেঁদেছে, চোখ মুখ ফুলে উঠেছে। খুব করে চাইছে জানের সঙ্গে কিছুদিন দেখা না হোক, বেরিয়ে এসেও দেরি করে, ইচ্ছে করে। কিন্তু ভাগ্যের পরিহাসে লোকটাকে সেখানেই পেল সে। তবে তার পাপা আছে সাথে, কি যেন বলছে। মেয়েকে দেখে প্রীতম বড্ড আহ্লাদ করলো। জায়ানকে দেখিয়ে বলল, স্নেহাদ্র, মিট ইউ জান আঙ্কেল, আমাদের কোম্পানির নতুন বিগেস্ট শেয়ার হোল্ডার। তুমি তো চিনো ওনাকে, রাইট? প্রাণের সাথে চোখাচোখি হলো একবার। মুখ ফুটে বের হলো কেবল হুঁ। তবে মনে মনে আওড়ালো, পাপা কি বলছে? আঙ্কেল? মেয়েটা আবার কান্না পেল। এই আঙ্কেল শব্দটাকে গুলি করে দিতে মন চাচ্ছে। অসহ্য একটা ওয়ার্ড। মেয়েটা জায়নের থেকে চোখ ফিরিয়ে নিয়ে একটি বাক্য উচ্চারণ করল না। বাহুতে এখনো যেন লোকটার খড়খড়ে ছোঁয়ার রেশ পাচ্ছে। শরীর শিরশিরি উঠল। বুকের কাছের জ্বলনে বড্ড পীড়া দিচ্ছে। তন্মধ্যে অফিস কক্ষে ঢুকলো জায়নের আরেকজন পেয়ে রাদিফ মাহতাব।
সে আমেরিকার ব্রাঞ্চগুলো জায়ানের অবর্তমানে দেখাশুনো করে। বয়স আনুমানিক জায়ানের চেয়ে কিছুটা কম হবে বোধহয়। যুবক তার হাতের ছোট্ট একটা ব্যাগ নিয়ে জায়ানের দিকে এগিয়ে দিল। স্যার সম্বোধন করে প্যাকেটটা এগিয়ে দিতে গেলেই জায়ান চোখের ইশারায় থামিয়ে দিল। রাদিফ দাঁড়িয়ে রইল শটান হয়ে স্যারের পিছনে, পরিস্থিতি বোঝার চেষ্টা চালালো। হঠাৎ করে বার্নাল মেডিসিন আনার অর্ডার দেওয়ার কারণ সে দেখল না। প্রীতম সৌজন্যতার সাথে জায়ানের সাথে কোম্পানির ডিল ফাইনাল হওয়া নিয়ে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো, সাথে এও জানালো তাদের এই নতুন যাত্রার জন্য একটা গ্র্যান্ড পার্টি থ্রো করবে। 2 কোম্পানি সহ তাদের বাকি শেয়ার হোল্ডারদের ইনভাইট করবে। জায়ান সবেতে সায় জানালো নির্লিপ্তে। ঘাড় এলিয়ে রাখা বাঁকা দৃষ্টি, সম্মুখের মাথা নত করে রাখা ষোড়শীর দিকে দাবিত। মাথার দুপাশের রগগুলো টনটন করে উঠছে কেবল একটা চিন্তাতেই। যদি তার জায়গায় অন্য কোনো পুরুষ থাকতো, মেয়েটাকে এই অবস্থায় দেখত। অনাকাঙ্ক্ষিতভাবে মেয়েটার এহেন বেশভূষা দেখেই 440 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজাজ ঘুরে গিয়েছিল। মস্তিষ্ক তৎক্ষণাৎ সংকেত পাঠিয়েছিল, মেয়েটা বুঝি এদিকে এসে পোশাক পরিধান পরিবর্তন করেছে। পর মুহূর্তে চেস্টের উপরিভাগের দগদগে লাল চিহ্ন থেকে বুঝেছে ঘটনা ভিন্ন কিছু। স্টিল যদি ভিন্ন কারো নজরে আসতো। খড়খড়ে চোয়ালের পেশি টান টান হয়ে উঠল মানবের। দৃষ্টিতে ক্রোধ ভেসে ওঠার আগেই বিদায় নিয়ে চলে যেতে নিল। জায়ান চলে যেতে নিলেই প্রীতম ও মেয়েকে বাসায় পাঠিয়ে দেওয়ার কথা ভাবল। আরিয়ানকে ডেকে বলল গাড়ি অবধি যেন পৌঁছে দেয় মেয়েটাকে। একজন ডক্টরের কাছেও নিয়ে যেতে বলল। অফিস কক্ষ হতে বের হতে হতে দ্য গ্রেট মিস্টার জায়ান খানজাদা শুনল সবটা। দাম্ভিক কদম চলমান রেখেই যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি তাক করল মেয়েটার দিকে। এখনো পূর্বাবস্থায় দাঁড়িয়ে মেয়েটা। ঘাড় উঁচিয়ে কি মনে করে জায়ানকে আড়াল করে একবার দেখে নিতে চোখ উঁচিয়ে অফিস রুমের দরজার দিকে তাকাতেই দুজনার চোখাচোখি হলো আরেকবার। অতর্কিত দৃষ্টির মেলবন্ধনে প্রাণেশার বুক কেঁপে উঠল নিদারুণভাবে। এ কেমন অদ্ভুত চাহনি লোকটার। আজকে সবকিছুই কেমন অগোছালো, ভিন্ন ঠেকছে ষোড়শীর কাছে। জমিন কাঁপছে নাকি তার পা কাঁপছে মেয়েটা বুঝল না। কিন্তু দ্বিতীয়বার আর সেই দৃষ্টিতে দৃষ্টি দেওয়ার দুঃসাহস আর দেখালো না মেয়েটা। কুকড়ে রইল বাবার কাজটায়। একটু পর প্রাণেশা বিদায় নিয়ে আরিয়ানের সাথে অফিস ত্যাগ করল। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখল জায়ান সহ তার পিএ, অ্যাসিস্ট্যান্ট, কিছু স্টাফ গাড়িতে উঠেছে। 2টো গাড়ি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতে রাধিফ জায়ানের ব্যক্তিগত ব্ল্যাক সেডানের দরজা খুলে দাঁড়িয়ে রইল। জায়ান গাড়িতে না উঠে রাধিফের হাতের তখনকার সেই ব্যাগটা নিয়ে প্রাণেশার দিকে এগিয়ে গেল। প্রাণেশা হক চকালো বেশ। লোকটার দিকে তাকালো লজ্জালু সরল দৃষ্টিতে। আরিয়ান একটু পিছিয়ে গিয়েছে কুর্নিশ জানিয়ে অফিসের নতুন বসকে। জায়ান হাত বাড়িয়ে ছোট্ট ব্যাগটা এগিয়ে ধরতেই চোখের ইশারা করলো মেয়েটাকে ব্যাগটা নিতে। মুখ ফুটে নিশ্চিত হয় না কোনো বাক্য তার। প্রাণেশা বুঝতে পেরেছে। খরতাপের ন্যায় শুকিয়ে যাওয়া কণ্ঠনালী ভিজিয়ে মিয়ে আসা কণ্ঠে জানতে চায়, কি 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 এটা? মেডিসিন। পাপা তো বললো আমি ডক্টর দেখিয়ে নিব। মেয়েটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলতে চায়, কিন্তু থামতে বাধ্য হয় সামনের দুর্ভেদ্য মানবের শিকারী দৃষ্টিতে, যে হিমশীতল স্বরে বলে ওঠে, No, you won't. This isn't the kind of place you go around showing off to everyone, right? প্রাণেশা লজ্জা পেল বেশ। সে নিজেও দেখাতো না কাউকে। একটা বার্নাল ক্রিমের নাম বলে নিলেই হতো। লোকটার কথায় কেমন যেন বড্ড পজিটিভনেসের আভাস পাচ্ছে। ঈশ্বরে পাকা মেয়েরা একটু বেশি বুঝবে, এটাই স্বাভাবিক। ভেতরটা ধুকপুক করে উঠল মুহূর্তেই। তার মানে কি লোকটা তার প্রতি ফল করছে ধীরে ধীরে? মেয়েটা এত খুশি কোথায় রাখবে? কিছুক্ষণ আগের আপত্তিকর মুহূর্তের কথা মিনিটেই ভুলে গেল। মেয়েটা এমনই চঞ্চল, ছটফটে, একটু বেশি আদুরে। কিশোরী চঞ্চল কণ্ঠে লোকটাকে কিঞ্চিত চটিয়ে দিতে নির্লিপ্তে ভাবলেশীনভাবে বলল, ডক্টরের কাছে কিছু লুকোতে নেই, তাদের সব সময় সব কিছু খুলে বলতে হয়, দেখাতে। Shut up. What do you mean by দেখাতে হবে? তুমি নিশ্চয়ই ভুলে যাওনি? I'm also a doctor. জায়ানের আকস্মিক ধমকে মেয়েটা থতমত খেয়ে গেল। এতটা রেগে যাবে এই সামান্য কথায় সে বোঝেনি। প্রাণ পাখি ফুরুত করে উড়ে যাওয়ার জোগাড়। ছলছল চোখে বলল, ধমকান কেন এরকম করে? আমি তো এমনিই বলেছি, ভয় পাই না আমি। পাপার কাছে বিচার দিব, কিন্তু ভুলে যাবেন না আপনি আমার পাপার অফিসের নিচে দাঁড়িয়ে। জায়ান বাঁকা হাসিতে মেয়েটাকে দেখে নিল আগাগোড়া। কপটতার সহিত জানালো,
তোমার বাবার অফিস। হাউ নেভ ইউ আর, লিটল গার্ল। ফের অধর করে বক্ররেখা টেনে স্বগতোক্তিতে নিজের আধিপত্য জাহির করে জানালো, তুমি জানো তোমার বাবার এই সাম্রাজ্য মিনিটেই আমি আমার মুঠোয় করে নিতে পারি। ডিড ইউ জাস্ট হ্যাভ এনি আইডিয়া? একটুর জন্য প্রাণেশা ভুলে গিয়েছিল লোকটার অবস্থান। একটু আরিয়ানের থেকে আস্তে আস্তে শুনেছে ভদ্রলোক পাপার বিজনেসের 60% শেয়ার হোল্ডার হয়েছে, তাদের পর্যাপ্ত মুনাফা দান করে। সে হিসেবে তিনিই বর্তমানে প্রিন্সেস চয়েসের অঘোষিত মালিক বলা চলে। মেয়েটা তবুও ভাবান্তর হয় না তেমন। সে জায়ানের কথার পরিশেষে স্বভাবসুলভ নিজের ছেঁচড়া বৃত্তির প্রভাব দিয়ে নির্লিপ্তে ঠোঁট উল্টে বলে, প্লিজ নিয়ে নিন, সেই সাথে আমাকেও আপনার করে নিন। সাম্রাজ্য, সমরাঙ্গী দুটোই তো আপনার চরণে সমর্পিত। মাই ডিয়ার জেকে, প্লিজ। জায়ানের অধর আরও বিস্তৃত হতে চায়। চোখের ইশারায় মেডিসিনের ব্যাগটা ধরিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে ফিরে যেতে যেতে বলে, নেক্সট টাইম দেখা হলে আমার কোটটা ফেরত দেবে। প্রাণেশা তৎক্ষণাৎ চেঁচিয়ে ফিরতে জানালো, কখনো না, ওটা আমি রেখে দিব। জায়ান গাড়িতে উঠে বসেছে। দরজা বন্ধ করতে করতে জানায়, ইটস টু মাচ এক্সপেন্সিভ, ইউ ক্যান্ট অ্যাফোর্ড ইট লিটল বেবি, জাস্ট লাইক মি। শেষের শব্দগুলো খুব নিম্ন স্বরে উচ্চারিত হলো, যতটা নিম্নতে পাশে বসা ড্রাইভিং সিটের রাধিবও বুঝল না। সে এদের কর্মকাণ্ড বড্ড অদ্ভুতভাবে পরখ করতে রইল কপালে ভাঁজ ফেলে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের সেই বিখ্যাত রাজকীয় রুফটপ লঞ্চে আজ চাঁদের হাট বসেছে। মিস্টার প্রীতম নেওয়াজ তার প্রিন্সেস চয়েস কোম্পানির এই মহাবিপদ কেটে যাওয়া এবং জেকের গ্রুপের সাথে $1 বিলিয়ন পার্টনারশিপ ডিল সম্পন্ন হওয়া উপলক্ষে এক চোখ ধাঁধানো গ্র্যান্ড পার্টির আয়োজন করেছেন, যেখানে উপস্থিত আছে দেশের শীর্ষস্থানীয় বিজনেস টাইকুনরা। পুরো ভেন্যু সেজেছে মিনিমালিস্টিক গোল্ডেন অ্যান্ড ক্রিস্টাল থিমে। সিলিং থেকে ঝুলছে আধুনিক জ্যামিতিক নকশার ক্রিস্টাল ঝাড়বাতি, যেখান থেকে নরম সোনালি আলো চারদিকে ঠিকরে পড়ছে। মেঝেতে বিছানো দামি ইতালিয়ান মার্বেল আলোর ছটায় চকচক করছে। একপাশে লাইভ জ্যাজ মিউজিকের মৃদু সুরলহরী পরিবেশকে আরও রোমান্টিক আর আভিজাত্যময় করে তুলেছে। পার্টিতে উপস্থিত আমেরিকার প্রথম সারির কর্পোরেট টাইকুন, নামী রিয়েল এস্টেট ডেভেলপার, হলিউডের কয়েকজন নামকরা সেলিব্রিটি এবং আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধিরা। দামি সুটবুট পরা পরদেশি ব্যবসায়ী আর গাউন পরা গ্ল্যামারাস নারীদের গুঞ্জনে মুখরিত চারপাশ। ওয়েটাররা কাচের ট্রেতে করে দামি শ্যাম্পেইন আর ককটেল পরিবেশন করছে। সবার মুখে মুখে গঞ্জিত হচ্ছে জেকে ইন্ডাস্ট্রির সুদর্শন ওনার। ঠিক তখনই হলের প্রবেশদ্বারে দ্বিগুণ আলোর মধ্যস্থল নিয়ে প্রাণেশা প্রবেশ করলো পার্টিতে। মেয়েটার পরনে আছে সেই দ্বিতীয় ছবির মতো রাজকীয় লস এঞ্জেলেসের ফিউশন ড্রেসটা। একটা ধবধবে সাদা অফ শোল্ডার ব্লাউজের সাথে গাঢ় ম্যাজেন্ডার মেরুন রঙের ভারী কাজের লেহেঙ্গা স্কার্ট, তার উপরে কাঁধের কাজটায় ধবধবে সাদা ফার শাল, যা মেয়েটার 16 বছরের কাঁচা বয়সের রূপকে এক মায়াবতীর মতো ফুটিয়ে তুলেছে। কোমর ছাড়ানো দীর্ঘ খোলা কালো চুলগুলো পিঠময় তরঙ্গের মতো ছড়িয়ে আছে। ষোড়শীর সেই নিষ্পাপ রূপ আর চোখের ব্যাকুলতা এক পলকেই হলের অনেকের নজর কেড়ে নিল। অথচ প্রাণেশা হলের ভেতর ঢুকলেও মেয়েটার ভাষা চোখ দুটো চারপাশের কোনো জাঁকজমক দেখছিল না। তার চঞ্চল নজরজোড়া হন্যে হয়ে খুঁজছিল শুধু একটা মানুষকে, তার জেকে, ডক্টর জায়ান খানজাদাকে। অফিসের ঘটনার পর এই 2 দিন আর লোকটার সাথে কোনোভাবেই কোনো দেখা সাক্ষাৎ হয়নি তার। লোকটার জন্যই তো নাকি বলে এই পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, নিশ্চয়ই থাকবে সে, তাই তো একটু সেজে গুজে এলো, কিন্তু লোকটাকে তো দেখতে পাচ্ছে না সে। ঠোঁট ফুলে উঠল মেয়েটার অযাচিত অভিমানে। তার সঙ্গী হিসেবে সোফিয়া মিস এসেছে, তার পাপার করা হুকুমে। কোনো আজেবাজে জিনিসে যেন হাত না দেওয়া হয়। তার থাকার উপস্থিতি কাল হবে 2 ঘন্টা, এরপর ফিরে যেতে হবে সোফিয়ার সাথে নিজের স্যুটে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঞ্চন করে তার জেকেকে খুঁজতে লাগলো নীরবে নিভৃতে। এদিকে হলের অন্য প্রান্তে আমেরিকান কর্পোরেট টাইকুনদের একটা বড় দলের মাঝখানে দাঁড়িয়ে স্বয়ং মিস্টার জায়ান খানজাদা। দুর্ভেদ্য মানবের সেই অলঙ্ঘনীয় ও দাপুটে ব্যক্তিত্ব আজ এই আন্তর্জাতিক মঞ্চেও একছত্র আধিপত্য বিস্তার করে আছে। দীর্ঘদেহী মানবের গায়ের আজ শোভা পেয়েছে নিখুঁত কাটসাটের ইতালিয়ান 3 পিস
ব্ল্যাক স্যুট, শার্টের কলারে দামি কাফলিক, সমুদ্র নীল দু চোখে সেই চিরপরিচিত বরফ শীতল গাম্ভীর্য। আমেরিকার বড় বড় ব্যবসায়ীরাও তার সাথে হাত মেলানোর জন্য এবং একটুখানি কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে। প্রীতম সাহেব একপাশে দাঁড়িয়ে গর্বের সাথে নিজের পার্টনারদের দিকে তাকিয়ে ভাবছিলেন, এই তরুণ ছেলেটা আজ তার ডুবন্ত জাহাজ রক্ষা করেছে। বার কয়েক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জায়ানের গুণগান করল বেশ। আজ জায়ান সহ বাদবাকি তরুণ বিজনেস টাইকুনদের জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাও জানালো সনন্দে। জায়ান নির্লিপ্তে সরে যাচ্ছে সেসব। তার সাথে দাঁড়িয়ে রাধীব কেবল তার হয়ে হুহা উত্তর করে যাচ্ছে, মুখে যান্ত্রিক হাসি টোটে। ঠিক তখনই ডিল সংক্রান্ত কথা কর্ণকুহর করতে করতে জায়ান খুব আলতো করে নিজের হাতের রেড ওয়াইনের গ্লাসটা উপরে তুলল এবং তার ক্ষুরধার নীলাভ চোখ দুটো হলের ভিড় ঠেলে সরাসরি গিয়ে থমকে গেল প্রবেশদ্বারে এদিক সেদিক ঘুরতে থাকা ভুবনমোহিনী ষোড়শীর উপর। কট্টর মানবের দৃষ্টি থমকালো বুঝি একটু, বোধ হয় হাতের রেড ওয়াইনের গ্লাসটা কেঁপে উঠল কিঞ্চিত। চওড়া কাঁধ টান ঠান্ডা হয়ে উঠেছে আপনা আপনি। শানিত চোখে মেয়েটাকে পরখ করতে থাকলো মানব। অদ্ভুত দৃষ্টিযুগল ষোড়শীর পানে নিবদ্ধ রেখেই ফের চুমুক বসালো গ্লাসে। হুট করেই প্রাণেশার দৃষ্টি আটকালো লোকটাতে। বেশ খুশি হলো লোকটাকে দেখতে পেয়ে। পরপরই লোকটার অস্বাভাবিক অদ্ভুত চোখের চাহনি দেখে কেমন থমকে গেল মেয়েটা। শিরশিরি উঠল দুবাহু, ভেতরটা গুটিয়ে আসলো আচমকা। প্রীতম সাহেব মেয়েকে দেখে ডাকলেন সেদিকে যেতে। প্রাণেশা নিজেই গেল কদম বাড়িয়ে, নিঃশ্বাস ফেলছে গুনে গুনে। লোকটার দৃষ্টি এত ধারালো, এভাবে কেন তাকিয়ে আছে? কি করেছে প্রাণেশা আবার? সেখানে গিয়ে উপস্থিত হতেই প্রীতম নতুন কিছু কলিগদের সাথে মেয়েকে পরিচয় করে দিলেন। আবার কিছু আছে যারা আগে থেকেই চেনেই প্রাণেশাকে। সকালে টুকিটাকি কথার মাঝে প্রাণেশা মৃদু হেসে এসে আর চোখে জায়ানকে দেখছে। লোকটা কেমন ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে। ওই দৃষ্টিতে কি জানে না প্রাণেশা, কিন্তু ভেতরের তোলপাড় বড্ড টের পাচ্ছে। তলপেটে অসংখ্য প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে, টের পাচ্ছে। একটা মানুষের চোখের চাহনি কিভাবে এত প্রগাঢ় হতে পারে? প্রাণেশার ঘাড় গলা আর একটু হয়ে উঠেছে। সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে মেয়েটার। এর মধ্যে নয়েজ এড়াতে জায়ান গিয়ে কাউন্টারের বার তুলে গিয়ে আসন ঘিরে বসল। এর মধ্যে কোথা থেকে যেন একজন লাশময়ী আধুনিক রমণী এগিয়ে এসে চিয়ার্স করলো সকলের সাথে। জানতে পারলো মেয়েটা এখানকার একজনের মেয়ে। পরনের পোশাক অত্যন্ত ছোট, নারী দেহের ভাঁজ উন্মুক্ত। সকলে সমাদরে গ্রহণ করলো তা, কিন্তু সে দেশে সেটা স্বাভাবিক মনে হলেও প্রাণেশার বড্ড অস্বস্তি হলো। মেয়েটার নাম লিজা ক্রিশ্চিয়ান, এখানকারই একজন ব্যবসায়িকের মেয়ে। মেয়েটা কুশল বিনিময় করে কাকে যেন খুঁজতে খুঁজতে কাউন্টারের দিকে গেল। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে মেয়েটার অধরে চওড়া হাসি টেনে সেও এগিয়ে গেল বারটুলের দিকে। জায়ানকে দেখিয়ে লাশময় হাসিতে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। জায়ান বড্ড স্বাভাবিক ভঙ্গিতে গ্রহণ করলো তা, কিন্তু পিণ্ডি জ্বলে উঠল প্রাণেশার। চোখ দুটো রসগোল্লা নাই বেরিয়ে আসে জোগাড়। মেয়েটার ভেতরটা জ্বলে পুড়ে গেল যেন। সে দেরি করলো না একটু, তড়িৎ পায়ে ছুটে গেল কাউন্টারের দিকে। দোকান দিয়ে ধোয়া বের হচ্ছে বোধহয়। তার জায়ানের কাছে কেন গেল? কি অধিকার বোধ মেয়েটার মধ্যে? মেয়েটা আড়াল হয়ে দাঁড়াতেই শুনল লিজা বড্ড আবেদনময় স্বরে বলেছে, I missed you so much, AK. You know na how much I want you. Now you should give me a chance. জায়ান কেবল তীর্যক হাসল। রমণী মুখ গুজো করলো খানিক। টুল টেনে বসলো একটা, একদম জায়ানের মুখোমুখি। হাতে একটা ওয়াইনের গ্লাস নিতে নিতে ফের বলে উঠল, If you're happy with me, then we will get married, okay? Papa also approved it. Then why you? I'm not in this kind of relationship. You know that. Why, JK? Then love me. I'm waiting for your approval eagerly. মেয়েটা ঝুঁকে কিছুটা জায়ানের দিকে, খুব নিকটে। উন্মুক্ত সফেদ পায়ের সাথে সংঘর্ষ ঘটে পুরুষালী উরুতে। বড্ড আবেদনময় স্বরে ফিসফিসি আওড়ায়, Let's make the night, baby. প্রাণেশা ঠিক জায়ানের পিছু দাঁড়িয়েছে। টুলে বসা অবস্থাতেই মেয়েটা জায়ানের থেকে ছোট কিছুটা, হিল পরাতে একটু রক্ষে। চারিদিকের কোলাহল, তবুও ফিসফিসে বাক্যখানা শুনেছে সে, আর শুনতেই শক্ত ঘাট হয়ে দাঁড়িয়ে রইল জায়ানের উত্তরের অপেক্ষায় কেবল। এর মধ্যেই ভেসে উঠল
জায়ানের রাশভারী তীর্যক স্বর। হা, দেন রাদিফ, গেট আ রুম। রাদীপ ভ্যাবাচাকা খেয়ে গেল প্রথম, তবুও সায় জানালো। জায়ান ফের নীলুতে চুমুক বসালো ওয়াইনে। লিজা খুশিতে গদগদ হয়ে ফার্স্ট মুভ করল। কম দিন তো অপেক্ষা করছে না ছেলেটার জন্য। যতবার বাবার সাথে কোনো বিজনেস মিটিং এসেছে, ঠিক ততবার এই ড্যাশিং ছেলেটাকে সিডিউসড করার চেষ্টা করেছে। নানানভাবে বুঝিয়েছে নিজের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা। সবসময় নীলিত থাকা ছেলেটার আজ আশকারায় আকাশচ্যুত মন চাচ্ছে লিজার। নিজেকে দমাতে না পেয়ে সে প্রলুব্ধিকর স্পর্শে ছুঁয়ে দিল জায়ানের চওড়া উরু। চোখে কি ভুবন মোহিনী নেশা। টকটকে লাল অথর যুগল জায়ানের পুরুষালী অথরের ছোঁয়ার অভাবে শুকিয়ে আসছে যেন। মেয়েটার ক্রেভিংস বুঝতেই জায়ান ভ্রু উঁচিয়ে দেখল লিজার ইশারা। মেয়েটা ফের ফিসফিসিয়ে বলে উঠল, You know, imagine you in my bed, make me already. You may check tonight. প্রাণেশা ফুপিয়ে উঠল। দোকানে তালা লাগিয়ে রাখতে ইচ্ছে করল। ভেতর থেকে বেরিয়ে আসতে চাইল চাপা আর্তনাদ। ঠোঁটে ঠোঁট চেপে শব্দ রোধ করতে চাইল মেয়েটা। এটা কি বলল জেকে? মেয়েটা কি ওনার গার্লফ্রেন্ড? এত নোংরা কথা কিভাবে বলছে না হয়? এরকমটাই হলে তাকে কেন আশার আলো দেখালো? কেন তাকে বলল না তার জীবনে কেউ আছে? সে যে কত দুটো রাত নিজের কল্পনাগুলোকে বাস্তব রূপে ভেবে কত জল্পনা কল্পনা সাজালো। মেয়েটার পা কাঁপে নিদারুণ ভাবে। দুলে ওঠে দুনিয়া। আর কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এই লোকটাকে পাওয়া যেত, ঠিক কতটা। নিজের কানকে কিভাবে অবিশ্বাস করাবে? কাঁপা কাঁপা পায়ে মেয়েটা ছুটে চলে আসলো সেখান থেকে। ঘুরে ছোটার ধমকে কাউন্টারের ওপরে দু চারটা গ্লাস কোনোকে লেগে পড়ে গেল। মেয়েটার কোনোই কেটেছে বোধ হয়। সেদিকে খেয়াল দেওয়ার সময় আপাতত নেই ষোড়শীর। দু চোখের কোল ঘেঁষে অবাধ অশ্রুর বিচরণ। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে ষোড়শীর। নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে খুব শীঘ্রই অক্সিজেন অভাবে মারা যাবে সে। সে কেন শুনতে গেল তাদের কথা? নিজে যেচে পড়ে নিজের মরণ ডেকে আনলো। এখন কিভাবে বাঁচবে সে? সে তো পাগল হয়ে যাবে। জায়নার পিছন হতে তখনকার সেই ছোট্ট প্রিন্সেসটাকে ছুটে যেতে দেখে লিজা কিছুটা থমথমে খেয়ে নিজের বাক্যে লাগাম টানল। ব্রুকুচকে বলল, Why she ran? Did she hear us? জায়ান ঘাড় ঘুরিয়ে একবার তাকালো ছুটন্ত মেয়েটার গমন পথে। এত এত কড়া অ্যালকোহল, দামি ফ্রেগ্রেন্সের মধ্যেও মিষ্টি রজনীগন্ধার সুবাসে আগেই টের পেয়েছিল মেয়েটার উপস্থিতি। তাই ছুটে যেতে দেখে একদম অবাক হল না সে, বরঞ্চ ঠোঁট এলিয়ে বাঁকা হেসে লিজার উদ্দেশ্যে বলল, ডোন্ট বদার। উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে ছুটতে কারোর সাথে তীব্র ধাক্কায় ছিটকে দেয়ালে বাড়ি খেল প্রাণেশা। পায়ের জুতো খুলে গিয়েছে একটা। সংঘর্ষিত যুবকটি সরি বলে এগিয়ে গিয়ে মেয়েটাকে ধরতে যেতেই প্রাণেশা তা দিল না। এক পায়ের জুতো নিয়ে ছুটে চলে গেল ওয়াশরুমের দিকে। আর্থার অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সামনে তার মেয়েটির এক পায়ের জুতো পড়ে আছে। ছুটন্ত মেয়েটাকেও তার কোনো প্রিন্সেসের চেয়ে কম মনে হলো না। আনমনে হেসে ঝুঁকে জুতোটা হাতে নিল সে। মেয়েটার ঢেউ খেলানো কোমর ছড়ানো চুল বড্ড নজর কাড়ল। আনমনেই বলে উঠল, দেশ বিদেশের হাই প্রোফাইল গেস্টদের রিসিভ করতে এবং পার্টির তদারকি করতে মেয়েসহ একদিন আগেই এই হোটেলের 24 তলার এক রাজকীয় এক্সিকিউটিভ স্যুটে উঠেছেন প্রীতম। প্রাণেশা আর কোনো দিকে তাকালো না। এলিভেটরের যাওয়ারও ধৈর্য হলো না মেয়েটা। ভেতরের তীব্র যাতনায় মেয়েটা সিঁড়ি বেয়ে ছুটতে থাকলো স্যুটের দিকে। হোঁচট খেলো কতবার। পায়ের আরেক জুতো খুলে হাতে নিয়ে ছুটল। স্যুটে পৌঁছে মেয়েটা নিজের ভেতর আটকে রাখা চিৎকারের লাগাম ছাড়ল। পুরো রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল। নিজের উপর, নিজের এই অযাচিত অনুভূতির উপর, লাগামহীন ভালোবাসার উপর। গায়ের অ্যাক্সেসরিজগুলো খুলতে খুলতে ছুঁড়ে ফেলল পুরো রুম জুড়ে। চোখের জলে মুখশ্রী ভিজে উঠেছে সম্পূর্ণ। মাথার চুল টেনে ধরল। তার পাগলের মতো লাগছে। সে কেন শুনলো এগুলো? নিশ্চয়ই আরো কত অন্তরঙ্গ মুহূর্ত হবে তাদের মাঝে। প্রাণেশ্বর দু চোখে ভেসে উঠতে চায় জায়ারের সেই অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। না, সে এসব কি ভাবছে? মেয়েটা দিশেহারার মতো আর্তনাদ করে। নিজেকে দমানোর শাসনের সর্বোচ্চ চেষ্টায় নিজের গালে নিজে চড় দিতে থাকলো বারবার। কেন ভালোবাসলো ওই মানুষটাকে? কেন 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 এমন একটা দয়ামায়াহীন লোককে কেন ভালোবাসতে হলো তার? কেন? গলার রগ ছিঁড়ে আসার জোগাড়। সবচেয়ে বেশি রাগ হচ্ছে নিজের উপরই। নিজের আনহেলদি ফ্যান্টাসিতে বড্ড শাস্তি দিতে ইচ্ছে করছে নিজেকে। এই পার্টি যে তার জন্য এমন হবে তা সে জানতো না।
রাত থেকে নিজেকে সুন্দর করে সাজানোর জন্য কত পরিকল্পনা করেছে, কতগুলো ড্রেস ট্রায়াল দিয়েছে যেন জেকের পাশে পারফেক্ট লাগে। আর সেই মানুষটা কিনা কোনো মেয়ের সাথে মধুচন্দ্রিমা করবে আজ। এরকম জেকেকে সে জানতো না। কেন হলো এমনটা তার সাথে? কেন? রুমের সুসজ্জিত ড্রেসিং আয়নায় নিজের বিধ্বস্ত রূপ দেখল প্রাণেশা। নিজের প্রতি এত আক্রোশ জমেছে, অতিরিক্ত মানসিক চাপে হ্যালোসিনেশন হলো খানিক। আয়নার ভেতরের মেয়েটাকে হাসতে দেখলো তার এই বিধ্বস্ত রূপে। চেঁচিয়ে উঠল মেয়েটা। এই হাসছিস কেন আমায় দেখে? খুব মজা পাচ্ছিস না? খুব। বলতে বলতে মেয়েটা এগিয়ে গিয়ে ঝকঝকে আয়নাটায় আঘাত হানল। চারির থেকে যেন তীব্র হাসির ঝঙ্কার দ্বিগুণ স্বরে ভেসে আসলো। প্রাণেশার সহ্য হলো না এই উল্লাস। স্বচ্ছ কাচে আঘাত হানতে হানতে মেয়েটার হাত রক্তাক্ত। কুশল না পেয়ে উদ্ভ্রান্তের মতো হাতের কাছে যা পেল তাই দিয়ে আঘাত করতে থাকলো। সম্মুখের আয়নাটা ভেঙে চুরমার হতেই ক্ষান্ত হলো মেয়েটা। হাত গলিয়ে গলগল করে ঝরছে তাজা রক্ত। মাথাটা প্রচন্ড ভার ঠেকছে। সে ভারের মধ্যেই জায়ানের একান্ত মুহূর্তের দৃশ্য ভাসছে। মেয়েটা পাগল হয়ে যাবে নির্ঘাত। ধপ করে বিছানার পাশের ফ্লোরে ঝুঁকে বসে পড়ল ভঙ্গুর মেয়েটা। ফোপাতে ফোপাতে ক্ষতবিক্ষত হাত দুটোর দিকে তাকিয়ে রইল একমরে। বলতে থাকলো, আমি তো কেবল আপনার হতে চেয়েছিলাম জেকে, কেবল আপনার। যে দুনিয়ায় জায়ানকে সে অন্যর সাথে দেখবে, সে দুনিয়ায় সে শ্বাস নিতে চায় না। এতে যদি প্রাণেশাকে কেউ পাগল বলে তাহলে সে পাগলই, আর সাইকো টিনেজ গার্ল। সোফিয়া প্রাণেশাকে খুঁজতে খুঁজতে ফ্ল্যাটে ফিরে আসলো। প্রায় ঘন্টাখানেক হবে মেয়েটা তার থেকে দূরে। এসে দেখলো ফ্ল্যাটের দরজা খোলা। মেয়েটার গায়ের অ্যাক্সেসরিজগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রুম পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অযাচিত চিন্তায় ভেতরটা খামচে উঠল সোফিয়ার। দ্রুত কদমে রুমের দিকে ছুটে যেতেই দেখলো রুমের ধ্বংসযজ্ঞ। মেয়েটাকে জ্ঞানহীন মাথা বিছানায় এলিয়ে রাখা। তিনি চিৎকার করে উঠে মেয়েটাকে বুকে জড়িয়ে নিলেন। হাতের অবস্থা দেখে দিশেহারা হলেন। দু হাতে শুকিয়ে আসা তাজা রক্ত। মেয়েটার চেহারাটা কি বিধ্বস্ত। গত এক সপ্তাহে মেয়েটার প্রতি বড্ড মায়া জন্মেছে। মেয়েটা নিজেই এমন মায়াবী আদুরে। মায়া না পড়ে থাকা যায়? তিনি বড্ড সাহস নিয়ে দুঃসাহসিক কাজ করলেন একটা। নাসরন্দ্রের কাজটায় আঙুল দিয়ে দেখলেন শ্বাস চলছে কিনা। নিঃশ্বাসের আভাস পেয়ে দেহে যেন প্রাণ ফিরে পেলেন। কি করবেন না করবেন ভাবতে ভাবতে অসহায় তিনি যেন অথই সাগরে পড়লেন। উপরের পার্টি তখনও চলমান, তবে শেষ পর্যায়ে। মেয়েটার চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। জ্ঞান ফিরল না। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটু চোখের আড়াল হতেই কি হয়ে গেল এসব। তিনি উপায় না পেয়ে কল করলেন প্রীতম সাহেবকে। বার কয়েক কল করেও রিসিভ না হলে প্রাণেশাকে রেখেই আবার ছুটে গেলেন রুফটপের দিকে। সেখানে পার্টি অনুষ্ঠিত হচ্ছে। সোফিয়ার খবর পৌঁছতে দেরি। প্রীতমের মেয়ের কাছে ছুটে আসতে দেরি হয়নি একটু। উপরের পার্টি টাইটি সবকিছু ছেড়ে চলে এসেছেন তিনি। মেয়ের করুণ হাল দেখে লোকটা ভেঙে পড়ল। মেয়েকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। সোফিয়া ততক্ষণে রুম পরিষ্কার করেছে। মেয়ের জ্ঞান ফিরছে না দেখে বড্ড অসহায় হলেন প্রীতম নেয়াজ। দিশেহারা তিনি উপায়ন্ত না পেয়ে রাদিফকে কল করলেন। মিস্টার খানজাদা তো একজন ডক্টর, উনি যদি কোনো হেল্প করতে পারেন। রিসেপশনে কল করলেও এহেন অবস্থা দেখলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। রাদিফকে সঙ্গে করে বড্ড তেজদীপ্ত কদমে 24 তলার ফ্ল্যাটের দিকে এগোচ্ছে জায়ান। শক্ত চোয়ালের পেশি টানটান। আজ মেয়েটাকে উল্টোপাল্টা কোনো নাটক করতে দেখলে বড্ড খারাপ হয়ে যাবে। এতটুকু ধৈর্য ক্ষমতা না থাকলে কি করে জায়ান নামক পুরুষকে ভালোবাসার দামে নিয়ে আসে মেয়েটা? চাপকে সোজা করে দেওয়া দরকার। ক্রোধে তার মস্তিষ্ক চলে উঠছে জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো। ছুটন্ত কদমেই গায়ের দামি ব্লেজারটা খুলে ফেলল প্রধান্বিত মানব। রাদিফ কদমের সাথে কদম মিলিয়ে ছুটতে ছুটতেই হাত বাড়িয়ে নিয়ে নিল তা। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওইদিকে রুমে মিস লিজা অপেক্ষারত। এই নিয়ে বার কয়েক লিজা নামক মেয়েটিকে বসের পিছনে দেখেছে। দেখতেও বড্ড প্রাপ্তবয়স্কই। তবুও কোনো রুম নেওয়ার মতো সম্পর্ক তাদের দেখা যায় না। বরঞ্চ একজন ইয়ং ম্যান হিসেবে স্যারকে মেয়েদের থেকে বড্ড দূরেই দেখেছে। আজই হঠাৎ পরিবর্তনে সে অবাক হয়েছে বইকি। জায়ান যখন পৌঁছল তখন প্রাণেশার মৃদু জ্ঞান ফিরেছে। অতিরিক্ত প্রেসারে সেন্সলেস হয়েছে মেয়েটা। প্রীতম মেয়ের পাশ ঘেঁষে বসে আছে। জায়ান আসার পূর্বাভাসে সোফিয়া গায়ের উপর একটা চাদর টেনে দিল। মেয়েটার গা গরম হয়ে আসছে যেন। জায়ান গিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল।
রাধীব দরজার কাছ হতে তাদের আসার খবর জানাতে প্রীতম মেয়ের উদ্দেশ্যে বলল, আম্মু একটু ওঠো, কি করেছো হাতের? কিভাবে এইসব হলো? দেখো তোমার আঙ্কেল এসেছে, ওনাকে একটু দেখতে দাও। প্রাণেশ্বর চোখ নিভু নিভু, মস্তিষ্ক জমাটবদ্ধ হয়ে আছে যেন, নিয়ন্ত্রণহীন, অনুভূতি শূন্য। সে কোনো রকম গুঙিয়ে শুধালো, কে? স্নেহাদ্র, তোমার জায়ান আঙ্কেল। মা, নামটা শুনতেই প্রাণেশ্বর মস্তিষ্ক কিছুটা সচল হলো বোধহয়। ফুপিয়ে উঠল ফের শব্দ করে। কি করুণ সেই স্বর! নিস্তব্ধ ফ্ল্যাটে লিভিং রুম হতে রাধীব সহ জায়ানতা শুনল। অস্থিরতা দেখা গেল, যে কোনো পরিস্থিতিতে সবসময় অটল স্থির দেখা মানবকে। কাফলিং খুলে বড্ড অস্থিরতা নিয়ে সে উন্মুক্ত দরজার অভিমুখে কদম বাড়ালো। যেতে যেতেই শুনল, কোনোদিন মেয়েটার মুখে আঙ্কেল ডাক না শোনা মেয়েটা ফুঁপে উঠে বলছে, জায়ান আঙ্কেল, ওনাকে আসতে না বলো। আমি আর বলতে পারে না সে। জায়ানের কদম দরজার কাছটাতেই থমকে রইল। প্রীতম সাহেব বলে উঠল, কেন মা? তোমার হাতে তো কাজ বিধে আছে, কিভাবে হলো এইসব? আঙ্কেলকে দেখতে দাও, না হয় হসপিটালে যেতে হবে আমাদের। এর মধ্যেই নীরবতা বিচ্ছিন্ন করে জায়ানের ফোনটা বেজে উঠল। রাধীব চেক করে জানালো, লিসা কল করছে বারবার। রুমের অপর প্রান্ত হতে প্রীতম প্রাণেশ্বর বুঝল। প্রীতম সাহেব বড্ড লজ্জায় পড়ল। তার জানা মতে জায়ানা লিজাকে খুব শিগগিরই কাপল হিসেবে দেখবে তারা। তাদের প্রাইভেসি থাকতেই পারে। এদিকে মেয়ের করুণ অবস্থা, তার উপর জেদ। তিনি জায়ানের উদ্দেশ্যে বললেন, মিস্টার খানজাদা, এমার্জেন্সি হলে আপনি না হয় চলে যান, আমি ভিন্ন কোনো ব্যবস্থা করছি। কদম ঘুরিয়ে জায়ান কটমটিয়ে তাকালো রাদীফের দিকে। রাদীপ শক্ত ঢোক চাপলেও অজানা শঙ্কায়। প্রাণাশা ফিরেও তাকালো না দরজার দিকে। সে ভেবেছে জায়ান চলে গিয়েছে। সে আর জীবনেও লোকটার মুখোমুখি হতে চায় না। পুরনো সে অনুভূতি ফিরে আসতেই মেয়েটার নাজুক দেহে কম্পন সৃষ্টি হয়। কম্পিত দুহাত বের করে জড়িয়ে ধরে বাবার কোমর। নিজেকে একদম বাবার সাথে মিশিয়ে নিতে চায় মেয়েটা। বুক ফাটে সেই সব শব্দগুলো কানে বেজে উঠতেই মেয়েটা সেভাবেই ফুঁপিয়ে বলে ওঠে, আমি আর বিড়িতে ফিরে যাব না পাপা, কখনো না। প্রীতম সাহেব মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ভোগে। কি হলো মেয়েটার? আদরের স্বরে বোঝাতে চায়, স্নেহশীল, তাহলে তোমার মাম্মাম? প্রাণেশ্বর শোনে না সেসব কথা। নিজের মতো ভেবে নিয়ে বলতে থাকে, মাম্মামের কাছেও যাব না। মাম্মাম ভালোবাসে না আমায়, আর বকে কেউ ভালোবাসে না। আমি কখনো ওখানে ফিরে যাব না আর। কান্নার তোপে মেয়েটার কণ্ঠ বুদে আসতে চায়, তবেও প্রকম্পিত কণ্ঠে আটকে আটকে বলে যায়, তুমিও রাখতে না চাইলে আমায় কোনো চাইল্ড হোমে দিয়ে দাও। তবু আমি ওখানে যেতে চাই না। ওই লোকটাকে আর দেখতেই চাই না আমি, কখনো না। জায়ান পাথরের মতো দাঁড়িয়ে শুনল সব। নীলভ দুচোখে মেয়েটার রক্তাক্ত হাত দুটো দেখল। সবসময়কার অনুভূতি শূন্য খ্যাত মানবটা আজ তোলপাড় করা তীব্র অনুভূতির জোয়ারে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু চেহারার কোনো অভিব্যক্তির লেশ মাত্র রইল না।